ওকে, সবাই জয়েন করে ফেলো, আমরা শুরু করব। সবাই একটু জয়েন করে ফেলো। আসসালামু আলাইকুম। ওকে, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে গাইস? আমার কথা কি ক্লিয়ার শুনতে পারতেছো সবাই? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। বলো, কেমন আছো? কি অবস্থা? পড়াশোনা চলে কেমন সবার? আচ্ছা, আমরা যে পর্যন্ত পড়েছিলাম এর পরের অংশ থেকে শুরু করব, ঠিক আছে? আচ্ছা, আমরা প্যাসেজ এর আগের দিন কি পড়ছিলাম? স্পেন্ডিং পর্যন্ত, তাই না? টাকা পয়সা কিভাবে খরচ করে এই নিয়ম, এইগুলো পড়ছিলাম না আমরা লাস্ট ডেতে গাইস? হ্যাঁ, স্পেন্ডিং পড়েছিলাম। কোনটা জি বলতো? ভাইয়া। স্পেন্ডিং। স্পেন্ডিং, হ্যাঁ। এটার আরেক নাম হচ্ছে কনজিউমারিজম, তাই না? স্পেন্ডিং বা কনজিউমারিজম, এটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম, যতদূর আমার মনে পড়ে আর কি। এই যে কনজিউমারিজম বা স্পেন্ডিং, দেখো একটু সবাই একটু মিলাও আমার সাথে। লেসন 5 ছিল এটা। ইউনিট নাম্বার কত আমাকে একটু বলো তো? কতর 5 ছিল এটা? 11 নাকি? একটু বলো তো কতর? ভাইয়া, ইউনিট 10। 10? লিসন ফাইভ। আচ্ছা, ইউনিট 10 এর লেসন 5 ছিল এটা। ওকে, তাহলে এরপরে আসো আমরা। ওকে, ঠিক আছে, তাহলে 10 এর লেসন 5 ছিল। আমি একটু 10 এর শুরুতে আবার যাব। ওকে, সো আমরা স্টার্ট করবো এখনই। সে নো টু বুলিং এর আগেরটা হচ্ছে স্টোরি অফ শিল্পী। এটা তো মনে হয় অ্যাডোলেসেন্সে। নাইন। ওকে, 202 জন জয়েন করেছে আমাদেরকে আজকে। ঠিক আছে। ম্যানার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এটিকেট অ্যান্ড এটিকেট, এটা লাগবে না। ম্যানার্স ও মুখ পড়ার মতো কিছু নাই। হুম, ট্রেনিং দ্য মাইন্ড ক্যান গেট আস। আচ্ছা দেখো, আমরা স্পেন্ডিংটা পড়েছি, হ্যাঁ, বা কনজিউমারিজমটা। তো কনজিউমারিজমটা হচ্ছে লেসন 5 ছিল, ঠিক আছে? এর আগের যে লেসনটা, লেসন 4, সবাই একটু দেখো তো। ফিটনেস, ইউনিট 10, লেসন 4, ফিটনেস। তোমাদের কাছে যে বই সেটাতে কি পেয়েছো এটা? দেখো তো, ইউনিট 10। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। হ্যাঁ পেয়েছি ভাইয়া। পেয়েছি। এখন ভাই। পৃথিবীতে খুবই বিখ্যাত একটা বই আছে, বুঝছো? বইটার নাম হচ্ছে ইকিগাই, হ্যাঁ। তো এই ইকিগাই বইয়ের একটা পার্ট হুবহু তুলে দিছে, ঠিক আছে, হুবহু। তো এই ইকিগাই বইটা এতটাই ফেমাস যেটা ইন্টারন্যাশনাল বেস্টসেলার একটা বই, ঠিক আছে। সো আমাদেরকে যখন এই বইয়ের কোনো একটা কিছু তুলে দেয়, এটা পড়া বাধ্যতামূলক, ঠিক আছে। আগে মেডিটেশন নামে এখানে একটা চ্যাপ্টার থাকতো, একটা লেসন। তো এখন আর সেটা না, এটা চেঞ্জ করে দিয়েছে। কিন্তু এখন যে বই নাম নিছে এখানে, মানে যে বই থেকে এটা তুলে দিছে, ইকিগাই, হ্যাঁ। তো এটা না পড়ে কোনো ওয়েই নাই। দেখো, টেকেন ফ্রম ইকিগাই, দ্য জাপানিজ সিক্রেট টু লং অ্যান্ড হ্যাপি লাইফ। জাপানিজরা কিভাবে, মানে জাপানের মানুষজন, তাদেরকে জাপানিজ বলা হয়। তো জাপানিজরা কিভাবে দীর্ঘ জীবন বাঁচে, হুম, আর কিভাবে এরা সুখে থাকে, মানে হ্যাপিলি
একটা লং লাইফ, সুখী এবং দীর্ঘ জীবন। এমন না যে দুঃখ ভারাক্রান্ত জীবন জীবন তাদের, কিন্তু এমন না যে টাকা পয়সা সবাই ধনী জাপানে, তা না। আমাদের দেশে মানুষ সুখী বলতে বোঝায় বা সুখ বলতে বোঝায় টাকাকে অনেকটাই। যার টাকা আছে সে সুখী। আমি হচ্ছে ড্রাগন খাইছিলাম, তো এখানে আমার হাত লাল হয়ে আছে। ড্রাগন খাইছি, তোমরা আবার অন্য কিছু পাইবো না। তো এই জাপানিজদের এই সিক্রেট গুলা, যে কোন কোন সিক্রেট গুলা তারা ফলো করে দীর্ঘ জীবন পাওয়ার জন্য, সুখী জীবন পাওয়ার জন্য, সেই সিক্রেট গুলা নিয়ে লেখা বইটা হচ্ছে ইকিগাই। আমি নিজেও বইটা পড়েছি, অসম্ভব সুন্দর একটা বই। তো আমরা এখন এটা পড়তে হবে। এখন এটা এমন একটা বই থেকে নিছে এই লাইনগুলা, যেটা মানে তোমাকে পড়তেই হবে। এটা না পড়ে কোনো ওয়ে নাই, ঠিক আছে? দেখো বইটা পেয়েছো সব, বইতে কি সবাই খুঁজে পেয়েছো অংশটা? বইতে সবাই খুঁজে পেয়েছো এই ইনস্ট্যান্ট ভ্যাকেশনস, এখান থেকে হ্যাঁ, খুঁজে একটু পেয়েছো? জুম করেন, একটু জুম করেন। আচ্ছা, আমি অবশ্যই জুম দিচ্ছি, কোনো সমস্যা নেই। ইনস্ট্যান্ট ভ্যাকেশনস, এখানে আসো সবাই, হ্যাঁ। আরে জুম দিলে আবার কই চলে গেল? দেখো, ইনস্ট্যান্ট ভ্যাকেশনস। ইনস্ট্যান্ট মানে তৎক্ষণাৎ, তৎক্ষণাৎ বা তড়িৎ, মানে এই মুহূর্তে এক্ষুনি, হ্যাঁ। শোনো, প্যাসেজটা সবাই মন দিয়ে খেয়াল করবা, শেষ পর্যন্ত খেয়াল করবা, কারণ বাস্তবেও এখান থেকে অনেক কিছু শেখার আছে, ঠিক আছে? রিয়েল লাইফে, বাস্তব জীবনেও এখান থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। তো এই কারণে আমি চাই যে তোমরা মন দিয়ে জিনিসটা খেয়াল করো। মন দিয়ে জিনিসটা খেয়াল করো, এটা আমি চাই। আচ্ছা, তাহলে চলো আমরা শুরু করি। ফার্স্ট অফ অল দেখো, আমরা একটু দেখি। রিড দ্য ফলোয়িং এক্সট্রাক্ট টেকেন ফ্রম এ বুক বাই ফ্রান্সিস মিরালস। যে বইটা লিখেছেন ইকিগাই, তার নাম হচ্ছে ফ্রান্সিস মিরালস অ্যান্ড হেক্টর গার্সিয়া। খুবই বিখ্যাত লেখক। দ্যাট প্রেজেন্ট রিডার্স উইথ লাইফ চেঞ্জিং টুলস। যে বইতে পাঠকদের জন্য লেখা হয়েছে লাইফ চেঞ্জিং কিছু টুলস, লাইফ চেঞ্জিং কিছু জিনিস নিয়ে, টু আনকভার দেয়ার পার্সোনাল ইকিগাই। আনকভার করার জন্য মানে বিকশিত করার জন্য তাদের ব্যক্তিগত ইকিগাই, দ্য জাপানিজ ওয়ার্ড ফর এ রিজন টু লিভ। তো এই ইকিগাই জিনিসটাকে, ভাই আপনি যে বারবার বলতেছেন ইকিগাই ইকিগাই, তো এই ইকিগাই জিনিসটা কি আসলে? তো এক কথায় যদি বোঝাও, বুঝতে চাও, তাহলে ইকিগাই হচ্ছে জাপানিজ ভাষায় উদ্দেশ্য এর, মানে জাপানিজ ওয়ার্ড। ইকিগাই এর বাংলা, ইকিগাই এর ইংলিশে যদি তুমি বুঝতে চাও তাহলে অবজেক্টিভ বা উদ্দেশ্য। তো তোমার লাইফের উদ্দেশ্যটা কি? কোর উদ্দেশ্য, অন্তরের ভেতরের উদ্দেশ্যটা কি? কি কারণে তুমি বাঁচো? কি কারণে তুমি বাঁচতে চাও? কি কারণে তুমি ভবিষ্যতের প্ল্যানিং করো? এইটাই হচ্ছে ইকিগাই। বেঁচে থাকার জন্য একটা রিজন, কি কারণে, কোন উদ্দেশ্যে, এইটি হচ্ছে ইকিগাই। তাহলে ইকিগাই একটা জাপানিজ শব্দ, তাহলে এর বাংলায় কি দাঁড়ালো? উদ্দেশ্য, জীবনের, এক কথায় কি বলতো, জীবনের উদ্দেশ্য। বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? বলো, বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? হ্যাঁ, ক্লিয়ার। বইয়ের সাথে, আচ্ছা নতুন বই না পুরাতন বই তোমাদের কাছে? আচ্ছা, কার কার বইয়ের সাথে মিলে আর কার কার বইয়ের সাথে মিলে না, এমন সবার সাথেই মিলে না এমন? নতুন বই আমার মিলেছে ভাই, মিলছে মিলছে। মিলছে ভাই, মিলছে জয় বাংলা ভাই। না না, 23-এর বই হলে তো মিলবে না, এটা তোমাদের তো 26 ব্যাচ, ইউনিট 10 লেসন 5, লেসন 4, এটা 5-এ তো ইয়ার আগের দিন পড়াইছি কনজিউমারিজম। তোমাদের 26 ব্যাচের ক্লাস, তোমরা তো পুরাতন বই পড়বা না, তোমাদের তো নতুন বই। নতুন বই যাদের, এটা মিলছে সবার সাথে ভাইপুরা? হ্যাঁ, মিলছে। ইকিগাই, ওকে,
তো দেখো, নতুন বই লাগবে আপু, তাহলে মিলবে হয়তো বা। যদি না থাকে আমি এই পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব না, হ্যাঁ? ওকে। তো ইকিগাই শব্দটা হচ্ছে আমার বেঁচে থাকার উদ্দেশ্য, আমার বেঁচে থাকার কারণ। এখন ধরো, যারা অভিনেতা, তাদের জীবনের উদ্দেশ্যটা, অবজেক্টিভটা কি? মনে করো অভিনয়ের মাধ্যমে নিজেকে ফুটায় তোলা। যারা গায়ক, গানের মাধ্যমে নিজেকে ফুটায় রাখা, নিজেকে বাঁচিয়ে রাখা। কবিদের কাজ কি? কবি সাহিত্য এইসবের মধ্যে দিয়ে নিজেকে ফুটায় রাখা। ব্যবসায়ীদের কাজ কি? ব্যবসার মধ্যে দিয়ে নিজেকে ধরে রাখা। তো তোমার জীবনের ভালো লাগা কোনটা? কোন জিনিসটাকে তুমি ভালোবাসো, যেটা করতে তোমার, ওই কাজ করলে তোমার মনে হয় না যে তুমি কাজ করতেছো, যে কাজ করলে তুমি ওই কাজটারে এতটাই পছন্দ করো বা ভালোবাসো, যেমন আমাদের মনেই হয় না যে আমরা ওইটা কাজ করতেছি। যেমন ধরো, ফর এক্সাম্পল আমি উদাহরণ দিই, ঘুরতে আমাদেরকে যদি কেউ বলে যে যাও তুমি ঘুরে আসো সারা বাংলাদেশ, আমরা কেউ কি এটাকে কষ্ট মনে করি? করি না। বাট তোমাকে আমি ঘুরতে না দিয়ে তোমারে যদি আমি বলি যে এটা, তুমি যে অফিসে চাকরি করো মনে করো, ওই অফিস থেকে তোমাকে এইখানে 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 কাজে পাঠাইতেছে। তো যখন তোমাকে এখান থেকে এখান থেকে এখানে এখানে কাজে পাঠাইতেছে, বান্দরবান, সিলেট, রাঙামাটি, খাগড়াছড়ি, অফিসিয়াল কাজে পাঠাইতেছে, তখন তোমার কাছে এটা ঘোরা লাগতেছে না, তখন তোমার কাছে এটা বোরিং লাগতেছে, কষ্টদায়ক লাগতেছে। বা যখন তুমি ঘুরতে যাচ্ছ, মনের মধ্যে এটা আছে যে আমি ঘুরতে যাচ্ছি, তখন তুমি এক্সাইটমেন্ট ফিল করতেছো, তখন তুমি কোনো কষ্টকেই কষ্ট মনে করতেছো না। তো এইটা হচ্ছে এক ধরনের আবেগ, একটা অনুভূতি, একটা ফিলিংস, যে আমি আসলে কোন জিনিসটাকে গভীর থেকে ভালোবাসি, কোন কাজটা করতে, এইটি হচ্ছে ইকিগাই। ঠিক আছে? এবং কোনটার সাথে আমার হ্যাপিনেস জড়িত। গায়করা গাইতে ভালোবাসে, অভিনয় করতে অভিনেত্রীরা ভালোবাসে, তাই না? কবি সাহিত্যিকরা লিখতে পছন্দ করে, তুমি কোনটা পছন্দ করো, ভালোবাসো? এটাই হচ্ছে তোমার ইকিগাই, বের করা জিনিসটা, যে আমি এইটা আমি পছন্দ করি, এটা আমি দিনরাত করতে পারি। আচ্ছা, এরপরে বলতেছে ইনস্ট্যান্ট ভ্যাকেশনস, তৎক্ষণাৎ ভ্যাকেশনস, ছুটি। গেটিং দেয়ার থ্রু মেডিটেশন। এবং দেখো, ইনস্ট্যান্ট, তুমি কোনো একটা কাজ, কোনো একটা পরিস্থিতিতে হাঁপায় গেছো, তো তুমি তৎক্ষণাৎ ইনস্ট্যান্ট একটা ব্রেক নিতে পারো, একটা ভ্যাকেশন নিতে পারো। গেটিং দেয়ার, সেখানে পৌঁছাতে পারো থ্রু মেডিটেশন, মেডিটেশনের মাধ্যমে, ধ্যান করার মাধ্যমে। তো ট্রেনিং দ্য মাইন্ড ক্যান গেট আস টু এ প্লেস। দেখো, আমরা কিন্তু প্যাসেজের মধ্যে ঢুকে যাচ্ছি। দেখো, ট্রেনিং দ্য মাইন্ড, মনটাকে প্রশিক্ষণ দেয়া, ক্যান গেট আস টু এ প্লেস, এটা আমাদের কেমন এক জায়গায় নিয়ে যেতে পারে, অফ ফ্লো মোর কুইকলি। গেট আস টু এ প্লেস অফ ফ্লো, ফ্লো, প্লেস অফ ফ্লো। ফ্লো জীবনে অনেক কিছু। ধরো আমি তোমাদেরকে এইগুলো, দেখো আজকের ক্লাস কিন্তু একটু ফিলোসফিক্যাল, কারণ এই যে যে বইটা, এই বইটাই পুরো দার্শনিক একটা বই, ইকিগাই। জাপানিজদের সিক্রেট নিয়ে, জাপানিজদের লাইফস্টাইল নিয়ে, জাপানিজদের তারা কি ভাবে, কি কারণে জাপানের মানুষ দীর্ঘ জীবন, 120 বছর, 115 বছর বাঁচে, সুস্থ থাকে। 105 বছর বয়সে সুস্থ, নিজের কাজ নিজে করতেছে, খাচ্ছে, হামানদিস্তা দিয়ে পিটাচ্ছে, খাবার দাবার রেডি করতেছে, সব সে নিজে করতেছে। তো ফ্লো স্টেট কি? ধরো, আমার কথা কি শুনতেছো ক্লিয়ারলি সবাই? আমার কথা কি শুনতেছো সবাই? ভাই জি আপু? ভাইয়া, 25 সালে আচ্ছা। বসা যাবে না। আচ্ছা, দেখো ফ্লো স্টেটটা কি। তোমরা এখানে আর্জেন্টিনার যদি কেউ সাপোর্টার থেকে থাকো, কাতার বিশ্বকাপের সময়, মানে সর্বশেষ বিশ্বকাপের সময় ফ্রান্সের বিরুদ্ধে হেরে, মানে ফ্রান্স হেরে যায়, তো ফ্রান্স হেরে গিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় ফুটবলের, আর্জেন্টিনা। তো একটা ম্যাচও, এই যে যে ফিফার খেলাটা হয়, ফিফা বিশ্বকাপ, কাতার বিশ্বকাপ, কাতারে হয় খেলাগুলা, সর্বশেষ বিশ্বকাপ। তো সমস্ত ম্যাচ, আর্জেন্টিনা যতগুলা ম্যাচ খেলছে কাতার বিশ্বকাপে, প্রথম ম্যাচটাতে শুধু তারা ঠকছে। একদম ফার্স্ট ম্যাচটা সম্ভবত সৌদি আরবের কাছে হারছিল। বাকি প্রত্যেকটা ম্যাচ আর্জেন্টিনা জিতছে, প্রথমটা হারছে। একদম ফার্স্ট ম্যাচ, আর্জেন্টিনার মতো একটা দল, ব্রাজিলের মতো একটা দল, এরা কিন্তু হারবে, তাও বিশ্বকাপের প্রথম ম্যাচে, এটা কিন্তু কেউ আশা করে না। কিন্তু হারছে ফার্স্ট ম্যাচে আর্জেন্টিনা। কিন্তু এরপরে আর একটা ম্যাচেও আর্জেন্টিনা হারে নাই, ফাইনাল পর্যন্ত। ফ্রান্সে ওঠে ফাইনাল, মানে ফাইনালে ওঠে ফ্রান্স আর আর্জেন্টিনা, লাস্টে আর্জেন্টিনা ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা নিজেই বিশ্ব চ্যাম্পিয়ন হয় ক্রিকেটে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তো এই যে যে একটার পর একটা, একটার পর একটা জিতে জিতে গেছে, এটা একটা ফ্লো স্টেট, এটা একটা
ফ্লো স্টেট মানে একটা ধাক্কা, মনের মধ্যে একটা ফিল করা যে আমি কিছু একটা চাচ্ছি, এটার পিছনে আমি এটা করে বের করব, করে নিয়ে আসবো, করে ফেলবো। ধরো আরো ফ্লো স্টেপ করি, তো তোমাদের কলেজের সাথে আরেকটা কলেজের ফুটবল খেলা চলতেছে। তো খুবই উত্তেজনা একটা মুহূর্ত, প্রথম থেকে 90 মিনিটের খেলা, প্রথম থেকে উত্তেজনা। তো কিন্তু তোমাদের ছেলেপেলেদের মধ্যে মনে একটা উত্তেজনা আছে, সবাই খুবই মন দিয়ে খেলতেছে, এক্সাইটেডলি খেলতেছে, অ্যাগ্রেসিভলি খেলতেছে, সাউন্ড করে দোস্ত এইভাবে বলতো, ওইভাবে নীরব, এটা করো, ওটা করো, এইভাবে করো, ওইভাবে কর। সবাই একটা ফ্লোর মধ্যে আছে। দেখবো ওই ফ্লোতে তোমরা গোল দিয়ে দিছো, গোল দিয়ে আগে গেছে। এটাকে বলা হয় ফ্লো স্টেট। কি বলা হয়? ফ্লো স্টেট। এই ফ্লোটা মানুষকে সাকসেস এনে দেয়। ধরো তুমি কোনো কোনো দিন আছে বা কোনো কোনো সময় আছে তুমি খুব ভালো পড়াশোনা করতেছো, কোনো কোনো সপ্তাহ 2-3 দিন 4-5 দিন ভালো পড়াশোনা করতেছো। আবার মাঝে মাঝে তুমি পড়াশোনা করতে মন চাচ্ছে না, মুড নাই, ঘুম আসে, মোবাইল চাপতেছি, মোটিভেটেড লাগতেছে না। ওইটা ফ্লো থেকে বের হয়ে যাওয়া। তো একটা হচ্ছে ফ্লো স্টেট, যখন তোমার মুড আছে, তুমি দেখবে সবকিছু মনে হবে দুনিয়া তোমার তালে চলতেছে, কি সুন্দরভাবে পড়তেছো, হয়ে যাচ্ছে। কিন্তু যখন জিনিসটা তোমার এরকম মোটিভেটেড লাগতেছে না, পড়তে ইচ্ছা করতেছে না, তখন তুমি ফ্লো স্টেটে নাই। তো ফ্লো স্টেট জিনিসটা কি, আমি কি বুঝাইতে পেরেছি ভাইয়াপুরা? এটা কিন্তু খুব, তোমরা একটু ইউটিউব করো, হোয়াট ইজ ফ্লো স্টেট, ইউটিউবে একটু ফ্লো স্টেট লিখে সার্চ করো। ফ্লো স্টেট মানুষকে সাকসেস এনে দেয়, বুঝছো? ফ্লো স্টেট একটা তাল, ওই তালে তালে সবকিছু করে ফেলে মানুষ। শুনতেছো ভাইয়াপুরা? বুঝতে পারছো ফ্লো স্টেট কি? জি জি ইউনিট ভাইয়া। কত ভাইয়া? ইউনিট 10-এর লেসন 4। নতুন বই লাগবে কিন্তু, নাহলে কিন্তু এটা মিলবে না। আর একটা জিনিস আমি তোমাদের একটু বলে রাখি, ধরো এই যে এটা একটা লাস্ট এক্সাম্পল, এটা একটা ফিলোসফিক্যাল এক্সাম্পল, শিক্ষকেরা ব্যবহার করেন, আমার স্যার আমাকে বলছে। 2003 সালে সৌদি আরবে একজন কৃষক, তো ট্রাক্টর আছে না, ট্রাক্টর দিয়ে জমি চাষ করতেছে, তার জমি সে নিজে চাষ করতেছে ট্রাক্টর দিয়া। তো তার 2 মেয়ে পাশে বসা ছিল, ঠিক আছে, মানে জমির আইলে, জমির সাইডে যে বসার জায়গা, ওইখানে তার 2 মেয়ে বসে আছে। ছোট ছোট 2টা মেয়ে, একজনের বয়স 12 বছর আর একজনের বয়স 14 বছর। 12 বছরের একটা মেয়ে আর 14 বছরের একটা মেয়ে সেই কৃষকের। তো ওটা হচ্ছে পাওয়ার টিলার আর কি, ঠিক আছে, জমি চাষ করতেছে, ওইটার 1400 কেজি ওজন। তো জমি চাষ করতে করতে ওই ট্রাক্টরটা উল্টে গেছে, জমি চাষ করতে যে মানে কোনো একটা স্পিডের কারণে বা ভুলের কারণে বা উল্টাপাল্টা ব্রেকের কারণে এই ট্রাক্টরটা উল্টে গেছে, পাওয়ার টিলারটা উল্টে গেছে। উল্টে ওর নিচে পড়ছে ওই কৃষক, আর তার 2টা মেয়ে, একটার বয়স 12 একটার বয়স 14, তারা তো ওই পাড়ে, মানে জমির তীরে, জমির ওই আইলে বসা ছিল। তারা দেখলো যে তার বাবা ট্রাক্টরের নিচে পড়ে গেছে। তো তার বাবা চাপা খাচ্ছে, তো ওই মেয়ে 2টা দৌড়ায় গেছে ট্রাক্টরের কাছে। কেন গেছে? তার বাবাকে বাঁচাতে হবে, তার বাবাকে বাঁচাতে হবে। এইবার তোমরা কি কেউ বিশ্বাস করবে আমি যদি বলি যে তারা 2 বোন ওই 1400 কেজি ট্রাক্টর উল্টায় ফেলে তার বাবাকে রক্ষা করছে, তার বাবার জীবন বাঁচাইছে। আমি যদি এই কথা বলি তোমরা কি কেউ বিশ্বাস করবা? যে 1400 কেজি ট্রাক্টর, 2টা মেয়ে, 12 বছরের একজন, 14 বছরের একজন, তারা উল্টায় ফেলছে, উল্টায় তার বাবার জীবন বাঁচাইছে তারা। এটা এটা এই পৃথিবীতে একটা বিরল ঘটনা। তুমি ওই পাওয়ার টিলারের একটা টায়ার ইউজ করতে পারবে না, একটা টায়ার, একটা একটা চাকা ইউজ করতে পারবে না, একটা চাকা। আর সেইখানে ওই পুরো পাওয়ার টিলার ইঞ্জিনের ওজন জানো তোমরা? যে কোনো একটা, ওই যে ধরো যে গ্রামে যে স্যালো মেশিন চালায় না, স্যালো পাম্প, ছোট ছোট পাম্প, পুকুরে পানি খেঁচতে বা ইয়া করতে, ওই একটা মেশিন একটু পারলে উঁচু করে দেখো। আর ট্রাক্টরের মতো পাওয়ার টিলার তারা উঁচু করে হচ্ছে, যার ওজন 1400 কেজি, মানে আমার গাড়িটার ওজন 1400 কেজি। তোমরা আমার গাড়ি কেউ দেখছো কিনা? তো এটা যদি কেউ উল্টায় ফেলতে পারে, তুমি বুঝতে পারো যে না, আমার গাড়ির একটা রিম আমি উঁচু করতে পারি না, জন সার্ভিসে নিয়ে যাই। তো এই হচ্ছে অবস্থা। তো সেই তারা উঁচু করে ফেলছে কেন জানো? ইন্টেন্সিটিতে। ইন্টেন্সিটি কি? এই যে আমার বাবারে বাঁচাইতে হবে, তালে তালে ফ্লোতে ফ্লোতে চেষ্টা করতে করতে তারা করে ফেলছে। এখন এর পরবর্তীতে তাদেরকে আবার বলা হয়েছে যে এরকম তোমরা এটা উঁচু করে দেখাও, 1400 কেজির এই ট্রাক্টরটা উঁচু করে তোমার বাবারে বাঁচাও। পরবর্তীতে তারা পারে নাই, সেম কাজ, পরে 2 জন তারা পারে নাই।
তাহলে বুঝতে পারছো ফ্লোটা কাকে বলে? মন মানসিকতার মধ্যে ফ্লো থাকাটা আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? বুঝছো তোমরা? তখন আল্লাহ হেল্প হ্যাঁ করছিল। বুঝতেছিল পড়ছিল ভাইয়া। তো ফ্লো মানে হচ্ছে প্রবাহ। এটা হচ্ছে ইউনিট 10-এর লেসন 4। ইউনিট 10-এর লেসন 4। ঠিক আছে, এইটা একটু বের করো যেটা আমি পড়াচ্ছি এখন তোমাদেরকে। ইউনিট 10 লেসন 4। লেসন 5-এ কনজিউমারিজম আছে, তার আগেরটা ভাইয়া। তো এই ফ্লোরতে থাকলে আমরা অনেক ইম্পসিবল জিনিস পসিবল করে ফেলি। তো ট্রেনিং দ্য মাইন্ড, এখন মনকে যদি ট্রেনিং দাও, এটা আমাদেরকে দ্রুত ওই প্লেস অফ ফ্লোতে নিয়ে যায়। এখন মেডিটেশন ইজ ওয়ান ওয়ে টু এক্সারসাইজ আওয়ার মেন্টাল মাসেল। তো মেডিটেশন মানে ধ্যান করা। মেডিটেশন মানে কি করা? এক্স্যাক্টলি, মেডিটেশনের বাংলা হচ্ছে ধ্যান। তো ধ্যান করাটা আমাদের মেন্টাল মাসেলস, আমাদের মানসিক, আমাদের মনস্তাত্ত্বিক মাসেলগুলোকে চর্চা করিয়ে দেয়, এক্সারসাইজ করা দেয়। আমরা শুধু শারীরিক বা শরীরের খেয়াল রাখি, মনের খেয়াল কি আমরা রাখি? অথচ মন হচ্ছে শরীরের চেয়েও গুরুত্বপূর্ণ। আবার শরীর মনের চেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু এই কথাটা না বলে এটাকে বিজ্ঞানীরা, দার্শনিকরা বলে একটা আরেকটার পরিপূরক। শোনো, তোমার শরীর ভালো কিন্তু তোমার মন বসতেছে না পড়ায় কাজে, তাহলে কিন্তু তুমি সফলতার দিকে যাইতে পারবে না। মন বসতে হবে। এই জন্য মেন্টাল মাসেলকে বা মানসিক পেশিকে, মানসিক পেশি বলতে ব্রেনকে, মনকে, এই ভাবনা চিন্তাগুলোকে বুঝাইছে, এটাকে এক্সারসাইজ করানো বা পরিচর্যা করানো গুরুত্বপূর্ণ। দেয়ার আর মেনি টাইপস অফ মেডিটেশন, অনেক ধরনের মেডিটেশন আছে, বাট দে অল হ্যাভ দ্য সেম অবজেক্টিভ। কিন্তু সব মানে মেডিটেশনের, ধ্যানেরই সেম অবজেক্টিভ। দেখো, কামিং দ্য মাইন্ড, সেটা কি? মনকে শান্ত করা। মেডিটেশন কেন করে মানুষ? মনকে শান্ত করতে, কালমিং দ্য মাইন্ড। এটাকে কালমিং কিন্তু বলে না, কামিং বলে। কাম মানে শান্ত করা, তো কামিং দ্য মাইন্ড, মনকে শান্ত করতে। এটাকে কালম অনেকে বলে, আবার অনেকে ক্যালম বলে। এটা কিন্তু কোনোটাই না, এই এল উচ্চারিত হয় না, এল উচ্চারিত হয় না, কাম, কাম। তো কামিং দ্য মাইন্ড, মনকে শান্ত করা। যত ধরনের মেডিটেশন আছে সবকিছু একটা কাজই করতে চায়, মনকে শান্ত করা। এরপর দেখো, অবজার্ভিং আওয়ার থটস, আমাদের চিন্তা ভাবনাগুলোকে, মশা আসে করতে, অবজার্ভিং আওয়ার থটস অ্যান্ড ইমোশনস, এবং আমাদের চিন্তাগুলোর এবং আবেগগুলোর। থটস মানে আমাদের যে চিন্তা ভাবনাগুলো এবং মনের মধ্যে যে আবেগ আছে, সেটাকে অবজার্ভ করা, সেটাকে লক্ষ্য করা। মেডিটেশনকে আমি তোমাদের বুঝাচ্ছি। অ্যান্ড এবং সেন্টারিং আওয়ার ফোকাস অন এ সিঙ্গেল অবজেক্ট, এবং আমাদের ফোকাসকে একটা সিঙ্গেল অবজেক্ট, শুধুমাত্র কোনো একটা জিনিসের উপর ফোকাস করা। সমস্ত মনোযোগের কেন্দ্রবিন্দু একটা জিনিসের উপর দেওয়া, এ সিঙ্গেল অবজেক্টের উপর দেওয়া, এইটাই হচ্ছে মেডিটেশন। তাহলে মেডিটেশন কি? মনকে শান্ত করা, চিন্তা ভাবনাগুলো এবং আবেগকে অবজার্ভ করা, লক্ষ্য করা, অ্যান্ড সেন্টারিং আওয়ার ফোকাস অন এ সিঙ্গেল অবজেক্ট, এবং একটা সিঙ্গেল অবজেক্টের উপর ফোকাস করা। ঠিক আছে, একটা সিঙ্গেল অবজেক্টের উপর সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত করা। কেন্দ্রীভূত করা, সেন্টার মানে কোনো সেন্টারিং মানে সমস্ত কিছু একটা সেন্টারে, একটা কেন্দ্রের দিকে দেয়া। মেডিটেশন হচ্ছে যে এইভাবে একটা স্টাইলে বসে, প্রথম কথা জিনিসটা আমি একটু তোমাদেরকে বুঝাই, নিজের নিঃশ্বাসের দিকে মনোযোগ দেয়া। তুমি যখন এইভাবে বসো, মানে আমরা যে বসি, তোমরা দেখেছো না কখনো ছবিতে, মুভিতে, সিনেমাতে? মেডিটেশন কি বুঝো? যে হাঁটু গেড়ে বসে তারপরে যে, দেখছো না বসাটা সবাই? তো জি ভাইয়া। ওইভাবে প্রথমে হ্যাঁ ওরা নিঃশ্বাসের উপর ফোকাস করে। আমি এটা করেছি এক সময়। প্রথমে সবাই, তোমাদেরকে আমি শেখাই প্রচেষ্টা, তো নিঃশ্বাসের উপর ফোকাস দেয়, নিঃশ্বাস, সমস্ত মনোযোগ দূর করে, কোনো কিছু চিন্তা না করে জাস্ট নিঃশ্বাসের উপর ফোকাস দেয়। বাতাস ভিতরে যাচ্ছে, বাতাস বের হচ্ছে, বাতাস যাচ্ছে, বাতাস বের হচ্ছে। এইভাবে 5 মিনিট আগে খেয়াল করো তুমি, দেখবা শ্বাস কিভাবে ভিতরে যায় আর কিভাবে বের হয়। ঠিক আছে, এইভাবে মেডিটেশন শুরু হয়। এর পরের 5 মিনিট মনের মধ্যে যত চিন্তা ভাবনা আছে সব কিছু, যখন তুমি নিঃশ্বাসের দিকে ফোকাস করবা, যে তোমার দেহের ভেতর, গলার ভেতর, বুকের ভেতর দিয়ে গভীরে শ্বাস চলে যাচ্ছে, আবার ছাড়তেছো, আবার নিচ্ছ, বাতাসের দিকে খেয়াল করো, তখন তোমার মাথায় আর কোনো চিন্তা আসে না। এটা অটোমেটিক, এটা প্রসেস। তখন
তুমি পরবর্তী ধাপে সমস্ত চিন্তা ভাবনা মাথা থেকে বের করে দাও, আর লাস্টের ধাপ, তৃতীয় ধাপে যে কোনো একটা জিনিস তুমি ভাবতে চাও, সেই জিনিসটার উপর ফোকাস করাই হচ্ছে মেডিটেশন। আমাদের মাথায় যখন আমরা, তোমাদের মাথায় অনেক সময় আসে না যে আমার মাথায় এত কিছু চলে কেন পড়তে বসলে, আমি কেন পড়তে পারি না, পড়তে বসলে আল্লাহর দুনিয়ার যত কিছু আছে সব আমার মাথায় চলে আসে, এমনটা কেন হয়? এরকম যখন তোমরা ভাবো যে ভাই আমার মাথায় এত জিনিস কেন আসে, আমি তো চাই না এত জিনিস আসে, তার সমাধান হচ্ছে মেডিটেশন। যে সমস্ত 10টা চিন্তা আসে মাথায়, 10টা চিন্তা বাদ দিয়ে এর মধ্যে 9টাই মাইনাস, শুধু একটা জিনিসের উপর ফোকাস করা, এটি হচ্ছে মেডিটেশন। বাই দ্য ওয়ে, তোমাদেরকে বলে রাখি, ওয়ার্ল্ডের অন্যতম বিখ্যাত একটা বই হচ্ছে দ্য সিক্রেট। তো দ্য সিক্রেট বই বলা হয়েছে আমরা মানুষ প্রতিদিন 60,000 ভাবনা ভাবি। তুমি, আমি, আমরা সবাই প্রতিদিন আমরা, আমাদের মাথায় কতগুলো চিন্তা আসে বলো তো? 60,000। কয়টা? 60। ভাই রে, ভাবতে পারো, মাই গড, 60,000 ভাবনা ভাবে আমরা একটা পার্সন প্রতিদিন, 60,000 চিন্তা। আর যারা সাকসেসফুল তারা আরো, যারা সফল, একটা যে ইলন মাস্ক, মুকেশ আম্বানি, আহ, তারপরে বিল গেটস, তারপরে মার্ক জাকারবার্গ, এরা কম ভাবে, অনেক কম ভাবে, এরা ফোকাসড থাকে, এরা জানে যে আমি কি করতেছি, কি করবো এক্স্যাক্টলি। কিন্তু যারা 60,000 70,000 ভাবনা, এভারেজ একটা মানুষ প্রতিদিন 60,000 চিন্তা ভাবনা করে, 60,000 চিন্তা তার মাথায় আসে, এটা নিয়ন্ত্রণ করেই তোমাকে পড়তে হয়। তো দ্য বেসিক প্র্যাকটিস ইনভলভ সিটিং উইথ এ স্ট্রেট ব্যাক। তো দ্য বেসিক প্র্যাকটিস, তো এই মেডিটেশন বেসিকলি প্র্যাকটিস করতে হলে কি করতে হবে তোমাকে, এটার সাথে ইনভলভ যুক্ত হচ্ছে সিটিং উইথ এ স্ট্রেট ব্যাক। পিঠ এ স্ট্রেট মানে পিঠ সোজা করে বসতে হবে, অ্যান্ড ফোকাসিং অন ইউর ব্রিথ, এবং ফোকাস করতে হবে তোমার শ্বাস নেওয়ার উপর। আমি বললাম না যে এটা হচ্ছে শ্বাসের উপর, তুমি যে নিঃশ্বাস নিচ্ছ, নিঃশ্বাস ভিতরে যাচ্ছে বাইরে আসতেছে, এটার দিকে খেয়াল করা। আজকে কইরো ক্লাসের পরে যে নিঃশ্বাসের দিকে খেয়াল করা, আবার নিঃশ্বাস ছাড়া, ইউটিউব টিউটোরিয়াল দেখো, দরকার কাজে লাগতে পারে তোমাদের। তো ফোকাসিং অন ইউর ব্রিথ, তোমার নিঃশ্বাসের উপর ফোকাস করো, এরপর এনি ওয়ান ক্যান ডু ইট, যে কেউ এটা করতে পারে, অ্যান্ড ইউ ফিল এ ডিফারেন্স, এবং তুমি একটা পার্থক্য অনুভব করবে। আফটার জাস্ট ওয়ান সেশন, একটা সেশন করার পরে তুমি একটা পার্থক্য বুঝতে পারবে যে আসলে মেডিটেশন জিনিসটা কি এবং কিভাবে কাজ করে। এনি ওয়ান ক্যান ডু ইট, যে কেউ এটা করতে পারে। তো বাই ফিক্সিং ইউর অ্যাটেনশন অন দ্য এয়ার মুভিং ইন অ্যান্ড আউট অফ ইউর নোজ, তো বাই ফিক্সিং ইউর অ্যাটেনশন অন দ্য এয়ার মুভিং, তো তুমি যখন তোমার অ্যাটেনশনটাকে, তোমার মনোযোগটাকে ঠিক করবে, কিভাবে? এই মনোযোগটা দিয়ে বাতাসটাকে খেয়াল করবা, ওই এয়ারটাকে, নিঃশ্বাসটাকে, যেটা মুভিং ইন, যেটা ভিতরে যাচ্ছে, তোমার দেহের ভিতরে যে বাতাসটা যাচ্ছে, অ্যান্ড আউট অফ ইউর নোজ, এবং যেটা তোমার নাক দিয়ে বের হচ্ছে, এইটার দিকে মনোযোগ দিয়ে মনোযোগ ঠিক করতে হয়। যে কোনো মানুষ, তুমি যত, তোমার মাথায় 60,000 চিন্তা এই মুহূর্তে চলতেছে, তুমি যদি এটাকে ঠিক করে একটা জায়গায় আনতে চাও, তাহলে নিঃশ্বাসের উপর ফোকাস করা। এমনি মানে খেয়াল করো, সবাই এভাবে করে, নিঃশ্বাস নেয় এরপর নিঃশ্বাস ছাড়ে, এবং ওই নিঃশ্বাসটা খেয়াল করা। তুমি এত একটা স্টেজে চলে যায়, যারা মেডিটেশন এক্সপার্ট তারা এমন একটা স্টেজে চলে যায়, ওই নিঃশ্বাসটা যে তার অন্তরে ঢুকতেছে, তার বুকের ভিতর দিয়ে ঢুকে যাচ্ছে, ওইটার শব্দ সে অনুভব করতে পারে, ওইটা শব্দ সে শুনতে পারে। এত কাম স্টেটে চলে যায় মানুষ, এত শান্ত মাথায়, শান্ত মস্তিষ্কে পৌঁছায় যায় তারা, তাদের নিঃশ্বাসের শব্দ তারা অনুভব করতে পারে, শুনতে পারে। বুঝতে পারছো? নিজের হার্টবিট, হাত না দিয়ে নিজে শুনতে পারবা, নিজের হার্টবিট। পেটের মধ্যে অনেক সময় বুদবুদ হলে যেরকম শুনে, নিজের হার্টবিট নিজে শুনতে পারবা। এই লেভেলে পৌঁছায় মানুষ, তখন আর অ্যাটেনশন এদিক সেদিক যায় না। তো ইউ ক্যান স্লো দা টরেন্ট অফ থটস, তুমি এই যে যে চলমান চিন্তা ভাবনা, এটা তুমি স্লো, ধীর গতিতে করতে পারো। অ্যান্ড ক্লিয়ার ইউর মেন্টাল হরাইজনস, এবং তোমার মাথার মধ্যে যে স্তরগুলো আছে সেগুলোকে পরিষ্কার করতে পারো। মেন্টাল হরাইজন, মাথার মধ্যে যতগুলা ধাপ আছে, চিন্তা ভাবনার স্তর আছে, এই স্তরগুলোকে তুমি কিন্তু ক্লিয়ারও করতে পারো। এখন এখানে তোমাদেরকে আমার একটা জিনিস বলার আছে। আমি লাস্ট একটা বই পড়েছি যে এটা হচ্ছে থিঙ্কিং নিয়ে, মানুষের চিন্তা ভাবনা নিয়ে। তা আমি কি একটা দুইটা জিনিস তোমাদেরকে বলি, তোমাদেরকে কাজে লাগবে। তো হাউ টু স্টপ থিঙ্কিং, বিকজ থিঙ্কিং ইজ দ্য কজ অফ সাফারিং, কিভাবে চিন্তা করা বন্ধ করা যায়।
তোমার যদি আমি বলি যে তুমি এখন থেকে চিন্তা করবে না, এটা কিন্তু সম্ভব না। আমরা কিন্তু মানুষ চিন্তা করা বন্ধ করতে পারি না, চিন্তা অটোমেটিক, মানে চিন্তা মনের মধ্যে আসবে, এটাই হচ্ছে বাই ডিফল্ট। হ্যাঁ, কিন্তু চিন্তাও বন্ধ করা যায়। আর চিন্তাই হচ্ছে আমাদের জীবনের সমস্ত অশান্তির মূল। একটা সমস্যা বাস্তবে ঘটে নাই, কিন্তু তোমার মনে মনে তুমি ভাবো, আহারে, আমার যদি এইচএসসি পরীক্ষার সময় রোল নাম্বার যদি আমি ভুল লিখি কি হবে, আমি যদি রেজিস্ট্রেশন নাম্বার ভুল লিখি কি হবে, এটা কিন্তু হয় নাই, বাট তোমার চিন্তা এটা চলতেছে। তোমার মাথায় যখন এটা আসে, তুমি কি তখন হ্যাপি ফিল করো, নাকি খুবই ডিসগাস্টিং, মেজাজ খারাপ, দুঃখিত অনুভব করো? বলো তো, খারাপ লাগে না? ডিসগাস্টিং। খুবই অন্যান্য কথা disgusting। এগুলা কিভাবে করবো? যখন মাথায় কোনো কিছু নেগেটিভ চিন্তা আসে, তখন তুমি আনহ্যাপিনেস ফিল করো, অশান্তি অনুভব করো। এটা কিন্তু বাইরে ঘটে নাই, বাট তোমার মনে ঘটতেছে। বাইরে ঝড় নাই, বাইরে শান্ত, কিন্তু ঝড় চলতেছে তোমার মনের মধ্যে। তো মনটাকে শান্ত করা। তো যাই হোক, আমি ওই বই পড়ে যেটা শিখছি যে তোমরা যদি জীবনে সফল হইতে চাও, মনের উপর বা তোমার চিন্তার উপর একটা স্পিড মিটার লাগাও। স্পিডোমিটার, স্পিডোমিটার কি করে? স্পিড দেখে, স্পিড দেখে। তুমি চিন্তা করো যে তুমি যখন একটা গাড়িতে ওঠো, প্রাইভেট কারে বা বাসে, তুমি যখন দেখো যে ওইটার গতি 100, 120, 150, 170-এ যাচ্ছে, তার মানে কি গাড়িটা খুবই ক্ষিপ্র গতিতে যাচ্ছে। তো তোমার মনে বা আমরা প্রত্যেকটা মানুষ মাঝে মাঝে আমরা এমন এক্সাইটেড বা এমন সব জিনিস আমাদের মাথায় চলে, মনে হয় আমার মনটার একটু রেস্ট দরকার। মনটাও মানে মাঝে মাঝে 120 কিলোমিটার স্পিডে চলতেছে, এত ক্ষিপ্র গতিতে। তখন মানে মনের উপর একটা স্পিড মিটার বসাবো, তখন আস্তে করে নিজে স্পিডটাকে 10-এ নিয়ে আসবা, যে মন একটু ধীরে চিন্তা করো, আর একটু ধীরে বও, আর একটু ধীরে বও। এত দ্রুত চিন্তা, এত ফাস্ট চিন্তা মাঝে মাঝে হয় না? ধরো তোমার বন্ধু অ্যাক্সিডেন্ট করছে সাপোজ, তখন তুমি কি, বাইক কই, আমি কই, তাড়াতাড়ি কি পড়ে আছি না পড়েছি, ওইখানে যাইতে হবে, এত ফাস্ট মাথা চিন্তা করে। তো এটা বিপদে পড়লে মানুষ ঠিক আছে, কিন্তু অনেক সময় পড়তে বসেও মাথা এদিক দিয়ে একটা চিন্তা, ওদিক দিয়ে একটা চিন্তা, ওদিক দিয়ে একটা চিন্তা, তখন ওই চিন্তার স্পিডটা, গাড়ির স্পিড যেরকম তুমি কমাইতে পারো, চিন্তার স্পিডটাও ওরকম 120 থেকে জাস্ট 5, 7, 10-এ নিয়ে আসবা। এটা একটা ফিলোসফি, মনকে নিয়ন্ত্রণ করার। বুঝতে পারছি, এটা একটা ফিলোসফি। আচ্ছা, এরপরে আসো, এখন দেখো দ্য আর্চার সিক্রেট, এটা আমরা একটু পড়ে ফেলি। দ্য উইনার অফ দ্য 1988 অলিম্পিক গোল্ড মেডাল ফর আর্চারি। আর্চারি মানে হচ্ছে তীর নিক্ষেপ, তীর নিক্ষেপ যেটা, ঠিক আছে, তীর আর ধনুক দিয়ে। তো 1988 সালের যে আর্চারিতে, হ্যাঁ, এই তীর ধনুক নিক্ষেপে, তীর নিক্ষেপের যে উইনার ছিল, গোল্ড চ্যাম্পিয়ন যিনি, 1988 সালের অলিম্পিকের গোল্ড মেডালিস্ট যে, ওয়াজ এ 17-year-old উইম্যান। তার বয়স ছিল মাত্র 17 বছর বয়সের একটা মেয়ে, ফ্রম সাউথ কোরিয়া। সাউথ কোরিয়ার, দক্ষিণ কোরিয়ার 17 বছর বয়সের একটা মেয়ে মাত্র। সে অলিম্পিকে আর্চারিতে গোল্ড মেডালিস্ট। তোমরা কি চিন্তা করতে পারো? 17 বছর বয়সের একটা মেয়ে, সে অলিম্পিক, মাত্র 17 বছর, সে গোল্ড মেডালিস্ট। সে কম্পিটিশন করছে 50 বছর, 55 বছরের বড় বড় মানুষদের সাথে, এক্সপার্টদের সাথে, যারা বছরের পর বছর, 10, 20, 25 বছর ধরে আর্চারি করতেছে। তাদেরকে হারায় 17 বছরের মেয়ে চ্যাম্পিয়ন হয়েছে, গোল্ড মেডালিস্ট। তো হোয়েন আস্কড হাউ শি প্রিপেয়ার, তো যখন তারা জিজ্ঞাসা করা হয়েছিল যে সে কিভাবে প্রস্তুতিটা নিয়েছে, শি রিপ্লাইড দ্যাট, সে বলছে যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ হার ট্রেনিং, তার ট্রেনিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল ওয়াজ মেডিটেটিং ফর 2 hours ইচ ডে, প্রতিদিন 2 ঘন্টা মেডিটেট করা, প্রতিদিন 2 ঘন্টা ধ্যান করা, মানে নিঃশ্বাস থেকে শুরু করে সবকিছু নিয়ন্ত্রণ করা, শান্ত রাখা মনকে, 60,000 চিন্তা না করে মাত্র 6টা চিন্তা করা, আর ওই 6টা চিন্তার উপরে একটা চিন্তার উপরই ফোকাস দেওয়া। তো সে প্রতিদিন 2 ঘন্টা মেডিটেশন করতো। তো ইফ উই ওয়ান্ট টু গেট বেটার অ্যাট রিচিং এ স্টেট অফ ফ্লো, ওই যে ফ্লো স্টেট যেটা তোমাদের প্রথমে বলছি, তো আমরা যদি চাই, ইফ উই ওয়ান্ট টু গেট বেটার, যদি আমরা ভালো করতে চাই এই ফ্লো স্টেটে পৌঁছানোর জন্য, মেডিটেশন ইজ অ্যান এক্সেলেন্ট অ্যান্টিডট, তাহলে মেডিটেশনই একটা চমৎকার অ্যান্টিডট, মহাঔষধ, টু আওয়ার স্মার্টফোনস অ্যান্ড দেয়ার নোটিফিকেশন কনস্ট্যান্টলি কালমোডিং ফর আওয়ার অ্যাটেনশন। তাহলে আমাদের স্মার্টফোন
এবং সেই স্মার্টফোনে টুং 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 নোটিফিকেশন, ফেসবুকে অমুক কমেন্ট করছে, ফেসবুকে অমুক লাইক দিছে, ফেসবুকে অমুক পোস্ট করছে, ফেসবুকে অমুক এটা দিছে। এই যে যত স্মার্টফোন এবং তার টুং টুং নোটিফিকেশন কনস্ট্যান্টলি অনবরত কালমোরিং বিপর্যস্ত করে যাচ্ছে আমাদের মনোযোগকে। এইটার থেকে রক্ষা পাওয়ার অ্যান্টিডট, এটার থেকে রক্ষা পাওয়ার অ্যান্টিবায়োটিক হচ্ছে মেডিটেশন। মেডিটেশন ইজ অ্যান এক্সেলেন্ট অ্যান্টিডট। ঠিক আছে, এই সমস্যা আমাদের মনোযোগকে যে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতেছে স্মার্টফোন আর তার নোটিফিকেশন, এটার রক্ষার উপায় শুনতেছো এবং বুঝতেছো ভাইয়া পুরা কথাগুলা? জি ভাইয়া। আসলে আজকের টপিকটাই এমন যে তোমাদেরকে ফিলোসফি দিয়ে দর্শন দিয়ে বোঝাতে হবে। ঠিক আছে, ফিলোসফি দিয়া। ওকে। তো ওয়ান অফ দ্য মোস্ট কমন মিস্টেকস এমং পিপল, সাধারণ মানুষ যারা একটা কমন মিস্টেক করে স্টার্টিং টু মেডিটেট, মেডিটেশন শুরু করতে গিয়ে সেটা হচ্ছে ওয়ারিং অ্যাবাউট ডুইং ইট রাইট, যে এটা কিভাবে সঠিকভাবে করবে, সঠিকভাবে কিভাবে মেডিটেশনটা করবে এটা নিয়ে তারা চিন্তিত হয়ে পড়ে। অ্যাচিভিং অ্যাবসোলুট মেন্টাল সাইলেন্স অর রিচিং নির্বাণা, তারা অ্যাচিভ করতে চায় অ্যাবসোলুট, পুরোপুরিভাবে, চরমভাবে মানসিকভাবে নীরব হতে চায়, শান্ত হতে চায়, অর রিচিং নির্বাণা, অথবা তারা নির্বাণা লাভ করতে চায়। নির্বাণা লাভ করা বুঝো, এই তুমি দুনিয়াতে থেকে বসে আছো, তুমি ধ্যান করতেছো, কিন্তু এই দুনিয়াতে তোমার মন আর নাই, এটাকে বলে নির্বাণ লাভ করা। নির্বাণ লাভ করা মানে সবকিছু ছেড়ে ছুড়ে ত্যাগ করে অন্য কিছু নিয়ে ভাবা, এটাকে বলে নির্বাণা লাভ করা। ঠিক আছে, তো এই রিচিং নির্বাণা, তো এই নির্বাণ স্টেটে পৌঁছাইতে চায় মানুষ। মেন্টাল সাইলেন্স পেতে চায়, যে আমি পুরোপুরি মানসিক শান্তি চাই, নীরবতা চাই, মনটাকে শান্ত করতে চাই, মনটা ক্লান্ত শান্ত করতে চাই। তো তখন মানুষ এই তাড়াহুড়াটা করে আর মিস্টেক গুলা করে। কারণ কবিরা, লেখকরা, সাহিত্যিকরা, দার্শনিকরা বলে যে জার্নিটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, জার্নিটা, যে আস্তে আস্তে এটা সময় লাগবে। আজকে শুরু করে এক সপ্তাহের মধ্যে যদি আমি নির্বাণ লাভ করতে চাই, এটা তো সম্ভব না। এই কারণে বলে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু ফোকাস অন দ্য জার্নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ইজ টু ফোকাস অন দ্য জার্নি, এই জার্নির উপর ফোকাস করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? এই জার্নির উপর ফোকাস করা। যে আমার যে আমি শুরু করেছি আজকে 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, এই জার্নিটার উপর ফোকাস করা। রেজাল্ট লেগে থাকলে আস্তে আস্তে আসবে। কিন্তু কমন মিস্টেক হচ্ছে সবাই আজকে শুরু করছি, আমার এখন নির্বাণ লাভ করা লাগবে, এটা নিয়ে সবাই ওয়ারি করা, দুশ্চিন্তা করা শুরু করে। সাইলেন্স দ্য মাইন্ড, বা সরি, সিন্স দ্য মাইন্ড ইজ এ কনস্ট্যান্ট swirl অফ থটস, আইডিয়াস এন্ড ইমোশনস। তো মন হচ্ছে কনস্ট্যান্ট, অনবরত, সুয়েল, উৎপন্ন করে, তৈরি করে চিন্তা ভাবনা, থটস, চিন্তা, আইডিয়াস, ভাবনা, ইমোশন, আবেগ। স্লোয়িং ডাউন দ্য সেন্ট্রিফিউজ, তা এটা আছে ধীর করে দেয় আমাদের সেন্ট্রিফিউজকে, ইভেন ফর জাস্ট এ ফিউ সেকেন্ডস। এমনকি এই অল্প কয়েক সেকেন্ড ক্যান হেল্প আস ফিল মোর রেস্টেড, আমাদেরকে আরো রেস্ট ফিল করায়, অ্যান্ড লিভ আস উইথ এ সেন্স অফ ক্লারিটি, এবং আমাদেরকে আরো স্পষ্ট, আমাদের বোধ শক্তিকে আরো ক্লিয়ার, একটা ক্লারিটি দিয়ে দেয়, পরিচ্ছন্নতা ফিরায় দেয় আমাদের বোধ শক্তিতে। এখানে একটা জিনিস বোঝার আছে, আমাদের মনে অনবরত থটস, চিন্তা, আইডিয়াস, ভাবনা অ্যান্ড ইমোশনস জাগ্রত হতে থাকে আমাদের মনের মধ্যে, অলওয়েজ, এভরিডে, কনস্ট্যান্টলি। তুমি যখন বসে, আমরা ঘুমের মধ্যে পর্যন্ত ইভেন ভাবি, স্বপ্ন দেখি, তাই না? তো মনের মধ্যে সবসময় এটা চলতে থাকে। এই কাজটা কি করে? স্লোয়িং ডাউন দ্য সেন্ট্রিফিউজ। এখন মনে করো মন যদি একটা সেন্ট্রিফিউজ হয়, তাহলে এরকম অনবরত যখন চারিদিকে থটস, আইডিয়াস, ইমোশন, চিন্তা ভাবনা, আবেগ, এত কিছু যখন মাথার মধ্যে কাজ করে, তাহলে এটা গাড়ির স্পিডটাকে কি করে? কি করে এটা গাড়ির স্পিডটাকে? একটা গাড়ি স্পিডে যাচ্ছে, এখন একটা সমস্যা হইলো, বা ড্রাইভারের মাথা ঠিক নেই, তখন সে কি করবে? গাড়ির স্পিডটাকে স্লো করবে। তো আমরা যখন মেডিটেশন করি, তো মাথার মধ্যে, মনের মধ্যে যত চিন্তা ভাবনা, আজে বাজে, এটা সেটা আবেগ চলতেছে, মেডিটেশন কি করে? ওই মনটাকে একটু স্লো করে দেয়, একটু সেন্ট্রিফিউজের মতো স্লো করে দেয়, কয়েক সেকেন্ডের জন্য হলেও। আর এই জিনিসটা ক্যান হেল্প আস, আমাদের সাহায্য করতে পারে আমাদেরকে আরো বেশি রেস্টেড ফিল করতে, যে না, তুমি আসলেই শান্ত, শিষ্ট,
মানে অল্প মানুষ মেডিটেট কিন্তু অনেকক্ষণ, ঘন্টার পর ঘন্টা, 6 8 10 ঘন্টা করে না, 1 ঘন্টা 2 ঘন্টা। কিন্তু এই 1 ঘন্টা 2 ঘন্টার কারণে যদি, লেখক বলতেছে কয়েক ঘন্টাও লাগবে না, যদি কয়েক সেকেন্ডও হয়, তারপরে ওই কয়েক সেকেন্ডে আমাদেরকে রেস্টেড ফিল করায় যে না আমরা রেস্ট নিয়েছি, আমার মনটা শান্ত হয়েছে। এবং এরপরে লিভ আস, এটা আমাদেরকে কিভাবে ছেড়ে দেয়, মেডিটেশন শেষ করার পরে এটা আমাদেরকে ছাড়ে একটা ক্লারিটির ফিলিং নিয়ে, সেন্স অফ ক্লারিটি, মনের মধ্যে একটা ক্লারিটি কাজ করে যে না আমার মাথায় সব আজে বাজে চিন্তা গেছে, আমি একটা জিনিসের উপরে ফোকাস করতেছি। মেডিটেশন মানেই যত আবর্জনা গার্বেজ চিন্তা ভাবনা আছে সবকিছু মন থেকে বের করে দিয়ে একটা জিনিসের উপর ফোকাস করা, এইটারই বলে অ্যাকচুয়ালি মেডিটেশন। ঠিক আছে, তোমরা একটু কইরো এটা, ইউটিউব টিউটোরিয়াল দেখে করতে পারো, দেখতে পারো, জীবনে শেখার বা এটা খারাপ কিছু না। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমরা যদি সামনের দিকে আগাই, সব একটু খেয়াল করো। ইনফ্যাক্ট, সত্যিকার অর্থে, ওয়ান অফ দ্য থিংস উই লার্ন ইন দ্য প্র্যাকটিস অফ মেডিটেশন, একটা অন্যতম জিনিস যা আমরা শিখি মেডিটেশন প্র্যাকটিস করতে গিয়ে। আচ্ছা, ক্লারিটি মানে কি? আরো বেশি শার্পনেস, পরিচ্ছন্নতা, একেবারে দৃষ্টিভঙ্গি একটা জিনিসের উপর দিয়ে রাখা। ঠিক আছে, 10টা জিনিস না একটা জিনিস নিয়ে ক্লিয়ার থাকা, 10টা জিনিস নিয়ে আনক্লিয়ার না থেকে একটা জিনিস নিয়ে ক্লিয়ার থাকা ভালো, এটাই মেডিটেশন বলে। তো ইনফ্যাক্ট সত্যিকার অর্থে, অন অফ দ্য থিংস উই লার্ন ইন দ্য প্র্যাকটিস অফ মেডিটেশন, ধ্যান প্র্যাকটিস করতে গিয়ে একটা জিনিস আমরা শিখি, ইজ নট টু অরি, দুশ্চিন্তা না করা অ্যাবাউট এনিথিং, কোনো কিছু নিয়ে, দ্যাট ফ্লিটস অ্যাক্রস আওয়ার মেন্টাল স্ক্রিন, যেটা আমাদের মানসিক শক্তিকে, মানসিক দৃষ্টিভঙ্গিকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। তো বলতেছে মেডিটেশন প্র্যাকটিস করতে গিয়ে একটা জিনিস আমরা শিখি, সেটা হচ্ছে এমন কিছু নিয়ে দুশ্চিন্তা না করা যেটা আমাদের মানসিক প্রদর্শনীকে, মেন্টাল স্ক্রিনকে ফ্লিটস মানে ভাগ করে না ফেলে, ছিন্ন বিচ্ছিন্ন করে না ফেলে। তোমরা অনেক জিনিস নিয়ে, যেটা ওই যে আমি বললাম না, তোমরা যদি এখনই কেউ ভাবো যে আমার যদি কলেজের টেস্ট পরীক্ষাতে আমি যদি পাশ না করি, অথচ কলেজের টেস্ট পরীক্ষা কোনো হয়ও নাই, আরো 6 মাস পরে, মনে করো, কিন্তু তুমি এখন থেকে ভাবো আমার যদি এইচএসসি পরীক্ষার সময় আমি যদি এইচএসসি রোল আর রেজিস্ট্রেশন নাম্বার ভুল করি তাহলে কি হবে। এখন এটা কিন্তু হয় নাই, হবেও না, কবে হবে তার ঠিকও নাই, কিন্তু তুমি এখন থেকেই চিন্তা করো। আবার এটা যখন তুমি ভাবো, এটাকে ওয়ারি করা বলে, দুশ্চিন্তা করা বলে। এটা যখন তুমি ভাবো তখন তো কিন্তু তুমি হ্যাপি ফিল করো না, আনহ্যাপি ফিল করো, তুমি আনহ্যাপি ফিল করো। ঠিক আছে, তো এটা তোমার মেন্টাল স্ক্রিনটাকে নষ্ট করে দিচ্ছে। দ্য আইডিয়া অফ কিলিং আওয়ার boss might flash into our mind, but we simply label it as a thought and let it pass like a cloud without judging or rejecting it. মনে করো তোমার বস, অফিসের বস, এন্ড সে তোমারে প্রচুর প্যারা দেয়, তোমার অফিসের বস তোমারে দিয়ে আল্লাহর যত কাজ সে তারে, মানে সে তোমাকে দেয়। ঠিক আছে, তো তার উপর তোমার অনেক রাগ, তো মনে চায় যে বসটা মেরে ফেলি, মনে চায় বসটা কি মেরে ফেলি, তাহলে দ্য আইডিয়া অফ কিলিং আওয়ার বস, তাহলে অফিসের বসটা মেরে ফেলা মাইট ফ্লাশ ইনটু আওয়ার মাইন্ড, এটা আমাদের মনের মধ্যে জেগে উঠতে পারে। ফ্ল্যাশ লাইট যেরকম জেগে ওঠে, তো আমার মনে হইতে পারে যে আচ্ছা বসটা মেরে দেই, মনের মধ্যে এই আইডিয়াটা ভেসে উঠলো। বাট উই সিম্পলি লেভেল ইট অ্যাজ এ থট, কিন্তু এটাকে জাস্ট মনে করতে হবে এটা একটা উল্টাপাল্টা চিন্তা, অ্যান্ড লেট ইট পাস লাইক এ ক্লাউড, আকাশে যেরকম মেঘ ভেসে যায় মনের মধ্যে ওরকম একটা চিন্তা ভেসে আসছে, ওইটাকে ওরকম ভেসে যেতে দিতে হবে। মেঘ যেরকম আসে ভেসে চলে যায়, সেম ভাবে ওই চিন্তাটা একটা ফাউ চিন্তা, বসটা মেরে ফেলি, এই চিন্তাটা আসবে, এটাকে ওরকম মেঘের মতো মন থেকে আবার চলে যেতে দিতে হবে, উইদাউট জাজিং অর রিজেক্টিং ইট, এটাকে জাজ করা যাবে না যে না এটা করি, করে ফেলি, করলে ভালো হবে করলে মন্দ হবে, এটা হচ্ছে জাজ করা। হুম। অর রিজেক্টিং ইট, না এটা আমি মন থেকে যেতে দিব না, বসটা আমি মারবো এটা মনে রেখে দিব, এটাও করা যাবে না। অনেক চিন্তা আসবে, বাট লেট ইট গো, চিন্তাটা চলে যাক, যেভাবে আসতেছে মাথার এই সাইড দিয়ে ঢুকতেছে এই সাইড দিয়ে বের করে দাও, এই কান দিয়ে আসতেছে এই কান দিয়ে বের করে দাও, শেষ। তো ইট ইজ অনলি এ থট, এটা জাস্ট একটা চিন্তা, ওয়ান অফ দ্য 60,000 উই হ্যাভ এভরিডে, 60,000 চিন্তা আমরা যে প্রতিদিন ভাবি এটা তার মধ্যে একটা চিন্তা। হুম। তো এটা ভেবে ওইটাকে মেঘের মতো চলে যেতে দিতে হবে। তো অ্যাকর্ডিং টু সাম এক্সপার্ট, কিছু এক্সপার্টদের মতে এটা 60,000 চিন্তার একটা
তা আমি তোমাদের একটু আগে বলছি না, এই প্যাসেজের মধ্যে যে এই তথ্যটা দিবে আমি জানি না, এটা আমি আরেকটা বই থেকে শিখেছি, যে আমরা প্রতিদিন 60,000 পাপড়া পাবি। তো লেখক বলতেছে আমি যদি চিন্তা করি যে বসকে মেরে ফেলবে, তাহলে বসকে যে মেরে ফেলবো এটাও 60,000 চিন্তারই একটা চিন্তা। মানুষ প্রতিদিন 60,000 চিন্তা ভাবে, ভাবনা ভাবে। তো এটা 60,000 চিন্তার একটা। তো এটা ভেবে এটাকে মেঘ যেরকম উড়ে যায়, এটাকে মন থেকে উড়াই দিতে হবে। ঠিক আছে। মেডিটেশন, তো ধ্যান জেনারেটস আলফা অ্যান্ড থেটা ব্রেন ওয়েভস। যখন আমরা মেডিটেশন করি বা কেউ যখন মেডিটেশন করে, এটা মনের মধ্যে আলফা এবং থিটা ব্রেন ওয়েভস তৈরি করে। ব্রেনের ওয়েভ তৈরি হয়। ব্রেন ওয়েভ তৈরি হয় কি? ধরো আমি যদি তোমাকে এখন ভিডিও দেখানো শুরু করি, তুমি মনে করো বান্দরবনের তমাতুঙ্গিতে যাও নাই। পৃথিবীর মানে যত দৃশ্য আমি দেখছি তার মধ্যে অন্যতম সুন্দর একটা জায়গা বান্দরবনের তমাতুঙ্গি, সিলেটের সাদা পাথর, এগুলো অত্যন্ত চমৎকার সুন্দর জায়গা। কক্সবাজারের মেরিন ড্রাইভ, টেকনাফ, শাহপরীর দ্বীপ অত্যন্ত সুন্দর জায়গা। তো আমি যদি তোমার এখন ওই বান্দরবনের পাহাড়, কক্সবাজারের মেরিন ড্রাইভ দেখানো শুরু করি, আর যদি বলি তোমাকে এখানে নিয়ে যাব কালকে রাতের ফ্লাইটে, তো তুমি কেমন ফিল করো বলো তো? এখন আমার এখানে যারা স্টুডেন্ট আছো 207 জন, তোমাদের সবার জন্য 207টা এয়ার টিকিট নিব প্লেনে, নিয়ে কালকে রাত্রে বা কালকে বিকাল 4টার ফ্লাইটে আমরা সবাই একসাথে কক্সবাজার যাব, ওইখান থেকে বান্দরবন যাব, ওইখান থেকে সিলেট যাব। তাহলে কেমন লাগবে? এক্সাইটমেন্ট তোমাদের, খুশিতে, এক্সাইটমেন্টে, ভালো লাগা, হ্যাপিনেসে ব্রেইন ওয়েভ গুলা চেঞ্জ হয়ে যায়। হুম। এখন এই সব প্ল্যান ট্যান বলার পরে লাস্টে যে আমি তোমাদের বললাম কালকে আবহাওয়া খারাপ তাই ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, So, আমাদের ট্যুরটা ক্যান্সেল। তো যদি আমি এটা বলি, তোমাদের মন কি খুব ভীষণ খারাপ লাগবে না? মনটা ভারী হয়ে যাবে না কষ্টে? দৌড়, এটা কোনো কথা হইলো? এটা কোনো কাজ হইলো? আবহাওয়ারে গালিগালাজ করা স্টার্ট করবো যে আবহাওয়া খারাপ হইলো কেন, ফর এক্সাম্পল। তো তখন ব্রেন আরেক ধরনের ওয়েব তৈরি করে, দুঃখের ওয়েব তৈরি করে, সুখের ওয়েব তৈরি করে, হ্যাঁ, কষ্টের ওয়েব তৈরি করে, হাসির বা আনন্দের ওয়েব তৈরি করে, ব্রেন ওয়েব। তো মেডিটেশন করলে হয় কি, এই আলফা আর থিটা ব্রেন ওয়েব জেনারেট মানে তৈরি হয়। ফর দোজ এক্সপিরিয়েন্সড ইন মেডিটেশন, তো মেডিটেশনের মধ্যে যে অভিজ্ঞতাগুলো হয় যারা মেডিটেশন করে, দিস ওয়েভস অ্যাপিয়ার রাইট অ্যাওয়ে। তো এই ওয়েভগুলা সামনাসামনি চলে আসে, মানে মাথার মধ্যে অ্যাপিয়ার রাইট অ্যাওয়ে মানে সরাসরি চলে আসে, সামনাসামনি না। অ্যাপিয়ার মানে দৃশ্যমান হওয়া, কোনো কিছু তোমার সামনে আসা। এখন ওটা একদম রাইট ওয়েতে সামনাসামনি চলে আসে, রাইট অ্যাওয়ে। হোয়াইল ইট মাইট টেক এ হাফ আওয়ার ফর এ বিগিনার টু এক্সপিরিয়েন্স দেম, কিন্তু একজন বিগিনারের জন্য, যে প্রথম প্রথম মেডিটেশন করতেছে, তার জন্য আধা ঘন্টা লেগে যাবে মনকে শান্ত করতে এবং আলফা আর থিটা ব্রেন ওয়েভ তৈরি করতে। দিস রিল্যাক্সিং ব্রেন ওয়েভস, তো এই শান্ত ব্রেন ওয়েভ গুলা আর দ্য ওয়ান্স দ্যাট আর অ্যাক্টিভেটেড, যেগুলা সক্রিয় হয় রাইট বিফোর উই স্লিপ, বিফোর উই ফলস অ্যাসলিপ, আমরা ঘুমাতে যাওয়ার কিছু মুহূর্ত আগে। তো এই আলফা আর থিটা ওয়েভ আমাদের ব্রেনে কখন আসে জানো? যখন তুমি মানে ঘুমাবা, ঘুমের ফোন টোন রেখে দিছো, ঘুমায় যাবা, তার লাস্টের 1 মিনিট, মানে তুমি ঘুম পড়ে যাবে, অলমোস্ট নিদ্রা চলে আসছে তোমার, ওই টাইমে আমাদের ব্রেইন যতটা শান্ত থাকে, ওই টাইমেই আলফা আর থিটা ব্রেন ওয়েভ তৈরি হয় আমাদের ঘুমায় পড়ার ঠিক কয়েক মুহূর্ত আগে। এই আলফা আর থিটা ব্রেন ওয়েভ অ্যাক্টিভেট হয়, আলফা আর থিটা ব্রেন ওয়েভ। হুম। একেবারে তুমি ঘুমায় গেছো অলরেডি, মানে তোমার কাছে মনে হয় যে, অনেক সময় হয় না যে তুমি কেবল শুয়ে পড়ছো, ঘুম ঘুম আসছে, এর মধ্যে তোমার আম্মু ডাক দিছে বা আঙ্কেল ডাক দিছে বা ছোট ভাই বোন ডাক দিছে, এরকম তখন বলে না, দূর ঘুমটা ভেঙে দিলি। তো ওই যে যে স্টেটের তুমি ছিলা যে ঘুমায় 1 মিনিটের মধ্যে তো ঘুমায় যাবা, 30 সেকেন্ডের মধ্যে তো ঘুমায় যাবা, কিন্তু তার আগ মুহূর্তটা, ওই যে যে স্টেটটা, ওইটাকে, ওই টাইমটাতে মাথায় আলফা আর থিটা ব্রেনের তৈরি হয়। তো অ্যাজ উই লাই ইন দ্য সান, আমরা যখন সূর্যের নিচে থাকি, অর রাইট আফটার টেকিং এ হট বাথ, আবার কখন হয় আমরা যখন গরম শাওয়ার নিই, মানে হট বাথ, গরম পানি দিয়ে গোসল করি, তখন গরম পানি দিয়ে গোসল করার পরে এক ধরনের শান্ত হয় মানুষের মন। আবার অনেক সময় সূর্যের আলোতে গেলে কারো কারো এই ধরনের থিটা আলফা ব্রেন ওয়েভ রিলিজ হয়।
তো উই অল ক্যারি এ স্পা উইথ আস এভরিওয়্যার উই গো। তো আমরা সবাই আমাদের সাথে একটা স্পা ক্যারি করি আমরা যেখানেই যাই। ইটস জাস্ট এ ম্যাটার অফ নোয়িং হাউ টু গেট ইন, সামথিং এনিওয়ান ক্যান ডু উইথ এ বিট অফ প্র্যাকটিস। তো স্পা মানে কি? পুরা বডিতে, পুরা আমাদের পুরা A to Z, পা থেকে মাথা পর্যন্ত মাসাজ করা। হ্যাঁ, তো আমাদের দেহের মধ্যেও, মনের মধ্যেও একটা স্পা আমরা ক্যারি করি। মনের মধ্যেও আমরা একটা স্পা ক্যারি করি। আমরা যেখানেই যাই ওই স্পাটা আমাদের সাথে থাকে। তো ইট জাস্ট এ ম্যাটার অফ নোয়িং। এখন ওই স্পাটা কারে বলতেছে লেখক বলো তো? আমাদের মনকে। আর ওই স্পাটা পাওয়ার সিস্টেমটা কি? মেডিটেশন। মন নিয়ন্ত্রণ, বললাম না, ঝড় বাইরে হচ্ছে না, ঝড় তোমার মনের মধ্যে হচ্ছে। তুমি যখন ধরো তোমার ক্রাশকে যখন তুমি প্রথম দেখছো কোনোদিন, লাভ এট ফার্স্ট সাইট যখন হচ্ছে, তারপরে তার সাথে প্রথম কথা বলতে গেলে, প্রথম মানে তার নাম্বার বা আইডি চাইতে গেলে তোমার কেমন ফিল হয় বলো? কি চলে মনে করো? তো ঝড় কিন্তু বাইরে হচ্ছে না, কেউ বাইরের পৃথিবীর জানেও না যে তোমার মনে কি চলতেছে, বাট তোমার মনের মধ্যে উথাল পাথাল সুনামি বয়ে যাচ্ছে, তাই না? তো পৃথিবীতে ঝড় হচ্ছে না, কিন্তু ঝড় তোমার মনে। পৃথিবীতে ওই প্রবলেমটা নাই, কিন্তু প্রবলেমটা তোমার মনে। বুঝতে পারছো? তো ইট ইজ জাস্ট এ ম্যাটার অফ নোয়িং হাউ টু গেট ইন, কিভাবে মনের মধ্যে ঢুকতে হয়। সামথিং এ নিয়ন ক্যান ডু, এবং এটা যে কেউ করতে পারে প্র্যাকটিসটা। মেডিটেশন, এই ধ্যান যে কেউ করতে পারে উইথ এ বিট অফ প্র্যাকটিস, একটু চর্চা করলেই, যে কেউ একটু চর্চা করলেই মনের মধ্যে মেডিটেশনের মাধ্যমে শান্ত করে নিজেকে, পুরো শরীর মন তার চিন্তা জগৎকে সে নিয়ন্ত্রণ করতে পারে। কিসের থ্রুতে? এই মেডিটেশনের থ্রুতে, মেডিটেশনের মধ্য দিয়ে। ঠিক আছে? সো আমি আবারও বলি তোমাদের, চিন্তার গতি কমাও। যে গতিতে চিন্তা করো আর যত কিছু একসাথে চিন্তা করো, বন্ধু বান্ধবী, বিশ্বাস করো তোমাদেরকে বলি, তোমরা এখন কলেজে পড়ো, তোমরা পড়তে বসলে সব আল্লাহ দুনিয়ার সব তোমাদের মাথায় আসে। অমুক বান্ধবী কি করতেছে, অমুক বন্ধু কি করতেছে, অমুক ফ্রেন্ডের বয়ফ্রেন্ড এটা করছে, আচ্ছা অমুকের নীরবের গার্লফ্রেন্ড এটা করছে, ওর গার্লফ্রেন্ডের একটা সিঙ্গেল ফ্রেন্ড আছে, আমি যাই তার একটু টেক্সট দিয়ে আসি। অল দিস থিংস, এইগুলা বিশ্বাস করো 1-2 বছর পরে কলেজ লাইফ থেকে বের হওয়ার পরে এগুলা কোনো কিছুই থাকবে না লাইফে। এই কলেজ লাইফই লাস্ট বন্ধুত্ব হয় মানুষের। এরপরে কে কোন ভার্সিটিতে যাবা, কে কোথায় যাবে, এই বন্ধু বান্ধবের মনেও পড়বে না। বুঝতে পারছো? সো শুধু শুধু এগুলোতে সময় নষ্ট না করে নিজের মন, নিজের এনার্জি, নিজের মেন্টালিটি, চিন্তা ভাবনা, যেদিকে কোনো মূল্য নাই, যেদিকে কোনো ভ্যালুয়েবল কিছু নাই, যেদিকে কোনো ভ্যালিউ ক্রিয়েট হয় না, সেই দিকে চিন্তা ভাবনা না দেয় ভালো। নিজের ফ্লো স্টেটে থাকো, নিজের ফ্লো স্টেটে, নিজের গতিতে পড়াশোনা করে আগায় যাও। ঠিক আছে? এই আজে বাজে এদিক সেদিক কোনো কিছুতে মন না দিয়ে জাস্ট মেডিটেশন। আর এই প্যাসেজটা একটা জিনিসই শেখায়, তোমার লাইফের অবজেক্টিভটা কি, তোমার লাইফের উদ্দেশ্যটা কি, তুমি কি করতে চাও, কি হতে চাও, কি কোন কাজটা করতে তুমি ভালো অনুভব করো। আর যে কোনো একটা সিঙ্গেল অবজেক্টিভ, মনের মধ্যে 60,000 চিন্তা না, যে কোনো একটা চিন্তার উপর ফোকাস করো এবং ওইটা নিয়ে সামনের দিকে আগে যাও। তার উপরই আমাদেরকে ফোকাস করতে শেখা হচ্ছে এই প্যাসেজটা, মেডিটেশন। কালকে শুক্রবার, ঠিক আছে, রাত 9টায় আমি একটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো। নেক্সট দিন আমরা যে প্যাসেজটা পড়বো আগে থেকে বলে দিই, পিস অ্যান্ড কনফ্লিক্টে যাব, সম্ভবত ইউনিট 11-এ। ঠিক আছে, পিস অ্যান্ড কনফ্লিক্ট খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে সবার সাথে। ওকে। আর মেডিটেশন সম্পর্কে আমি বলবো, আমি একসময় করছি, তোমরা প্র্যাকটিক্যালি করে দেখতে পারো, এটা কাজে লাগে। মেডিটেশন তোমরা প্র্যাকটিক্যালি করে দেখতে পারো। আর যাদের বইতে মিলে নাই তারা হয়তো পুরনো বই ব্যবহার করো, 23-22 ভার্সন গুলো হয়তো ব্যবহার করো। নতুন এডিশনের, নতুন সংস্করণের বইগুলা পড়ো, বের করো, তাহলে দেখবে এটা পেয়ে গেছো। ঠিক আছে, যাদের বই মিলে নেয় হয়তো সেগুলা পুরনো এডিশনের বই। কালকে ক্লাসে দেখা হচ্ছে, আর শনিবারে ক্লাস স্মার্ট বোর্ডে হবে ইনশাল্লাহ।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।